আসসালামু আলাইকুম, আমি ডক্টর রাকিব। তো আজকে হচ্ছে আমরা নিউরোলজির অন্যতম একটা গুরুত্বপূর্ণ টপিক সেইজার বা এপিলেপসি নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এবং আমাদের এটা খুব ভালোভাবে বুঝতে হবে, নাহলে এটা অনেক কঠিন লাগবে আমাদের কাছে। তো চলো শুরু করা যাক। তাহলে সেইজার বা এপিলেপসি বলতে আমরা কী বুঝি? সেইজার বা এপিলেপসি বলতে আমরা বুঝি খিঁচুনি। তাহলে আমরা দৈনন্দিন জীবনে আমাদের আশেপাশে অনেক খিঁচুনি বা মৃগী রোগের অনেক পেশেন্টকে আমরা দেখতে পাই, এবং মৃগী রোগ নিয়ে আমাদের কিছু ভ্রান্ত ধারণা আছে, সেগুলো আমরা আজকে ক্লিয়ার করবো ইনশাল্লাহ ভিডিওর শেষে। তাহলে প্রথমে চলো দেখা যাক সেইজার জিনিসটা কী এবং এপিলেপসির সাথে তার পার্থক্য কী। তাহলে সেইজার যদি আমি বলি যে সেইজার হচ্ছে কিছু ক্লিনিক্যাল ইভেন্টস যেটা হয় মেনলি অ্যাবনর্মাল ইলেকট্রিক্যাল ডিসচার্জ ইন দ্য ব্রেইন, অর্থাৎ আমরা যদি আমাদের ব্রেইন আমাদের পুরো বডিকে কী করে কন্ট্রোল করে, এবং এই কন্ট্রোলটা হয় ব্রেন থেকে কিছু ইলেকট্রিক্যাল ডিসচার্জের কারণে। এখন এই ইলেকট্রিক্যাল ডিসচার্জগুলো যদি অ্যাবনর্মালি রিলিজ হয়, তখন যেই ইভেন্টসগুলো ঘটে সেই ইভেন্টসগুলোকে আমরা বলি সেইজার। এখন বলতে কী কী ইভেন্টস ঘটে? কিছু অ্যাবনর্মাল মোটর ইভেন্টস, কিছু অ্যাবনর্মাল সেন্সরি ইভেন্টস বা এক্সপিরিয়েন্স, কিছু অ্যাবনর্মাল সাইকোমোটর এক্সপিরিয়েন্স। তাহলে অ্যাবনর্মাল মোটর এক্সপিরিয়েন্স কী কী আছে? যেমন টনিক, তারপর হচ্ছে ক্লনিক, তারপর হচ্ছে মায়োক্লোনিক, তারপর হচ্ছে অ্যাটোনিক। তাহলে হচ্ছে এই মোটর ইভেন্টসগুলো হচ্ছে ঘটে থাকে যদি অ্যাবনর্মাল ইলেকট্রিক্যাল ডিসচার্জ ব্রেন থেকে রিলিজ হয়। তারপর হচ্ছে কিছু সেন্সরি এক্সপিরিয়েন্স বা সেন্সরি ইভেন্টস ঘটে, যেমন সেগুলো কী কী? এগুলো হচ্ছে সোমাটিক, তারপর হচ্ছে স্পেশাল, তারপর হচ্ছে ভিসেরাল। অর্থাৎ এই যে সেন্সরি এক্সপিরিয়েন্সগুলো এগুলো ঘটে থাকে। তারপর আছে কিছু সাইকোমোটর এক্সপিরিয়েন্স বা সাইকোমোটর ইভেন্টস। তাহলে এই ঘটনাগুলোকে আমরা বলতেছি সেইজার। এখন এই সেইজারটা যদি রিপিটেডলি বারবার ঘটে, তখন সেটাকে আমরা বলি এপিলেপসি। তাহলে এপিলেপসি আর সেইজার কি? সেইজার হচ্ছে যদি একবার হয়, আর এটা যদি একাধিকবার হয়, তাহলে রিকারেন্ট সেইজারকে আমরা বলি এপিলেপসি। এখন আমরা বলছি সেইজারের তিনটা কম্পোনেন্ট, একটা হচ্ছে মোটর কম্পোনেন্ট, সেন্সরি কম্পোনেন্ট, সাইকোমোটর। এখন এই মোটর যে কম্পোনেন্টটা সেটাকে আমরা বলি কনভালশন। তাহলে কনভালশন হচ্ছে সেইজারের একটা পার্ট। কোন পার্টটা? মোটর পার্টটা। তারপর সে স্ট্যাটাস এপিলেপটিকাস। স্ট্যাটাস এপিলেপটিকাস মানে কি? স্ট্যাটাস এপিলেপটিকাস মানে হচ্ছে যখন একটা পেশেন্ট, সহজ করে যদি বলি, খিঁচুনি আসার পরে যে আনকনসিয়াসনেস হয়ে যায়, তার কনসিয়াসনেস গেইন করার আগে যদি আবার যদি সে সেজার আসে বা খিঁচুনি আসে, তখন সেই ঘটনাটাকে আমরা বলি স্ট্যাটাস এপিলেপটিকাস। অর্থাৎ আমরা যদি দেখি, সিঙ্গেল অ্যাটাককে আমরা বলি সেজার, রিকারেন্ট অ্যাটাককে আমরা বলি এপিলেপসি, এবং সেজারের মোটর কম্পোনেন্টটাকে আমরা বলি কনভালশন। আর যদি দুইটা সেজার অ্যাটাকের ভিতরে তার কনসিয়াসনেস গেইন না করে, অর্থাৎ সচেতন না হয় বা মানে অচেতনে থেকে যায় বা জ্ঞান না ফিরে, তখন সেটাকে আমরা বলি স্ট্যাটাস এপিলেপটিকাস। এবার সে প্যাথোফিজিওলজিটা কী, যে কেন আমাদের সিজার হচ্ছে? কারণ আমরা জানি আমাদের ব্রেনে এক্সাইটেটরি এবং ইনহিবিটরি দুই ধরনের নিউরোট্রান্সমিটার রিলিজ হয়। ইনহিবিটরি কি আছে? গাবা, যেটা কী করে? সেলের ভিতরে হচ্ছে ক্লোরাইড আয়ন ইনফ্লাক্স করে, অর্থাৎ সেলের ভিতরে নেগেটিভিটি তৈরি করে, এবং ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার হয়ে কাজ করে। আর আরেকটা হচ্ছে এক্সাইটেটরি, অর্থাৎ অ্যাসপার্টেট এবং গ্লুটামেট, যারা হচ্ছে এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে। এবং আমাদের ব্রেন কী করে? এই দুইটা সমন্বয় করে হচ্ছে সকল কাজগুলো করে থাকে। এখন যদি কোনো কারণে এই দুইটার ভিতরে ব্যালেন্স ঠিক না থাকে, ইমব্যালেন্স হয়ে যায়, তখন আমাদের যে এই নিউরোট্রান্সমিটারগুলো কী হয়? অ্যাবনর্মালি রিলিজ হয়। তখন এই অ্যাবনর্মাল ইলেকট্রিক্যালগুলো যখন রিলিজ হয়, মানে নিউরোট্রান্সমিটার যখন রিলিজ হয়, তখন যেই ইভেন্টসটা ঘটে, যেই কন্ডিশনগুলো, যেই ইভেন্টসগুলো ঘটে, সেটাকে আমরা বলি সেজার। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে সেজার রেজাল্ট ফ্রম ইমব্যালেন্স বিটুইন এক্সাইটেশন অ্যান্ড ইনহিবিশন। এখন কিছু ট্রিগার ফ্যাক্টর আছে যারা কী করে? সেজারকে অ্যাগ্রাভেট করে। কী কী? স্লিপ ডিপ্রাইভেশন, অর্থাৎ কেউ যদি রাতে ঘুমায় না ঘুমায়। তারপর সে কোনো একটা পেশেন্টের আমরা জানি এপিলেপসি আছে, তখন সে কি অ্যান্টিএপিলেপটিক ড্রাগগুলো নেই। এখন এই অ্যান্টিএপিলেপটিক ড্রাগগুলো দিয়ে কোনো কারণে মিস করে ফেলে,
আমরা জানি এগুলো কন্টিনিউ খেতে হয়, তাহলে যদি কেউ মিস করে তাহলে কী হবে, সে সিজার অ্যাটাক হইতে পারে। তারপর হচ্ছে অ্যালকোহল, যদি কেউ অ্যালকোহল উইথড্র করে হঠাৎ করে, তখন কী হবে, তার সিজার হইতে পারে। তারপর হচ্ছে ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল এক্সজশন, হ্যাঁ। তারপর হচ্ছে ইন্টারকারেন্ট ইনফেকশন এবং কিছু আনকমন কথা যেমন লাউড নয়েজ, মিউজিক, রিডিং, হট বাথ, এগুলোতে কী হয়, অনেক সময় সিজার বা খিঁচুনি আসতে পারে। তারপর আসি টাইপস অফ সিজার। এখন টাইপস অফ সিজার যদি আমরা দেখি, সিজার হচ্ছে মেইনলি আমরা দুইভাবে ভাগ করি। একটা হচ্ছে ফোকাল সিজার, যেটা হচ্ছে শুধুমাত্র ব্রেইনের একটা লোব হবে, আর একটা হচ্ছে জেনারেলাইজ সিজার, যেটা হচ্ছে পুরো ব্রেইন হবে। এখন ফোকাল সিজার যেটা শুধুমাত্র লোবে হবে, সেটা আবার দুই রকমের। কী কী? একটা হচ্ছে সিম্পল পার্শিয়াল, একটা হচ্ছে কমপ্লেক্স পার্শিয়াল। সিম্পল পার্শিয়াল হচ্ছে যেখানে সিজারের সাথে পেশেন্টটা আনকনসিয়াস হবে না, অর্থাৎ পেশেন্টের কনসিয়াসনেস থাকবে, শুধুমাত্র খিঁচুনি আসবে, বাট পেশেন্টের আনকনসিয়াস হবে না। এই জন্য এটাকে এখন বর্তমানে ডাকা হয় ফোকাল উইথ রিটেন অ্যাওয়ারনেস, অর্থাৎ এখানে তার অ্যাওয়ারনেসটা ঠিক থাকে। আর কমপ্লেক্স পার্শিয়াল হচ্ছে কি, যেখানে পেশেন্টের অ্যাওয়ারনেসটা থাকে না, অর্থাৎ পেশেন্ট আনকনসিয়াস হয়ে যায়। এই জন্য এটার একটা নাম হচ্ছে ফোকাল উইথ ইম্পেয়ার্ড অ্যাওয়ারনেস, অর্থাৎ পেশেন্টটা এখানে আনকনসিয়াস হয়ে যায়। তার মানে আমরা এতদিন অনেকে হয়তো জানতাম যে খিঁচুনি আসলে পেশেন্ট কী হয়ে যাবে, আনকনসিয়াস হয়ে যাবে। তাহলে আমরা এখানে বুঝলাম যে খিঁচুনি আসা মানেই পেশেন্ট আনকনসিয়াস হবে না, কিছু ক্ষেত্রে কী থাকবে, কনসিয়াস থাকবে। এই জিনিসটা আমাদের বুঝতে হবে। তারপর আসি জেনারেলাইজ সিজার। জেনারেলাইজ সিজারের ভিতরে আমরা কী কী পাই? একটা হচ্ছে টনিক সিজার, একটা হচ্ছে ক্লনিক সিজার, একটা হচ্ছে টনিক ক্লনিক সিজার, একটা হচ্ছে মাইক্লোনিক সিজার, একটা হচ্ছে অ্যাটোনিক সিজার, আর হচ্ছে অ্যাবসেন্ট সিজার। এখন এই জিনিসগুলো কি আমাদের একটু বুঝতে হবে। দেখো, টনিক সিজার আমরা জানি আমাদের যখন কোনো একটা মাসল কন্ট্যাক্ট করে রিল্যাক্স করে, তখন দুইটা মাসল একসাথে কাজ করে। যেই মাসলটা অ্যাকশনে থাকে সেটা হচ্ছে অ্যাগনিস্ট মাসল, আর যেটা হচ্ছে অ্যাকশনের বিপরীতে কাজ করে সেটাকে আমরা বলি অ্যান্টাগনিস্ট মাসল। ধরি আমাদের যদি নি জয়েন্ট, এলবো জয়েন্ট যদি আমরা এক্সটেন্ড করতে চাই বা কন্ট্যাক্ট করতে চাই, ফ্লেকশন করতে চাই, তাহলে আমাদের দুইটা মাসল কাজ করে, একটা হচ্ছে বাইসেপ, একটা হচ্ছে ট্রাইসেপ। তো যখন আমরা এলবোটা বাজ করতেছি, তখন হচ্ছে বাইসেপস কন্ট্যাক্ট করে আর ট্রাইসেপস হচ্ছে রিল্যাক্স করে। তাহলে আমরা যদি সহজ করে বলি, ইফ বাইসেপসটা হচ্ছে এগোনিস্ট মাসল আর ট্রাইসেপটা হচ্ছে অ্যান্টাগনিস্ট মাসল। এখন নর্মালি যখন আমাদের এলবোটা ফ্লেক্স করে, তখন বাইসেপসটা হচ্ছে কন্ট্যাক্ট করে আর ট্রাইসেপসটা হচ্ছে রিল্যাক্স হয়। কিন্তু যদি এমন হয় ব্যাপারটা যে বাইসেপ এবং ট্রাইসেপ দুইটা সিমুলটেনিয়াসলি কন্ট্যাক্ট করলো, তখন কী হবে, তখন হচ্ছে আমাদের হাতটা কী হয়ে যাবে, স্টিফ হয়ে যাবে। এই ব্যাপারটা কেন বলতেছি, টনিক সিজার। অর্থাৎ যেখানে কী হবে, যেখানে হচ্ছে অ্যাগনিস্ট এবং অ্যান্টাগনিস্ট মাসল সিমুলটেনিয়াসলি স্টিফ হয়ে যাবে, এটাকে আমরা বলছি টনিক সিজার। তাহলে এখানে কি হচ্ছে, যদি আমাদের রেসপিরেটরি মাসল যদি স্টিফ হয়ে যায়, তাহলে কি ডেভেলপ করবে, রেসপিরেটরি মাসল কাজ করতে হবে, তখন কি হবে, ডিজনিয়া এবং সায়ানোসিস। কারণ আমরা জানি রেসপিরেটরি মাসলে যদি স্টিফ হয়ে যায়, তখন রেসপিরেটরি মাসল কী করতে পারে না, কাজ করবে না, তখন হচ্ছে শ্বাসকষ্ট হবে, ব্রেথলেস হবে। এবং যখন আমাদের শ্বাসকষ্ট, রেসপিরেশন অফ হয়ে যায়, তখন কি হয়, আমাদের ব্লাড সার্কুলেশন হচ্ছে ঠিকভাবে প্রপারলি হয় না, তখন হচ্ছে আমাদের বডিতে সায়ানোসিস ডেভেলপ করে। তারপর সে ক্লনিক সিজার। ক্লনিক সিজারে কী হবে, এখানে হচ্ছে অ্যাগনিস্ট এবং অ্যান্টাগনিস্ট মাসলটা অল্টারনেটিভলি স্টিফ হবে, অর্থাৎ একবার বাইসেপস কন্ট্যাক্ট করবে, একবার ট্রাইসেপস কন্ট্যাক্ট করবে। তাহলে কী হবে, আমাদের হাতটা কী হবে, একটা জাকুনি আসবে, তাই না? একবার কন্ট্যাক্ট করতেছে, একবার রিল্যাক্স করতেছে। তাহলে এই যে জাকুনিটা, সেটাকে আমরা বলি ক্লনিক সিজার, অর্থাৎ এখানে কী হবে, জার্কিং হবে। এখন এই জার্কিংটা যদি আমাদের টাং মাসলে হয়, ফলে কী হয়, এই পেশেন্টদের টাং বাইট, অর্থাৎ জিভ বাইট, দেখবা তাদের টাং বাইট থাকে। তারপর হচ্ছে এইগুলোতে আমরা যদি আমাদের যে স্ফিংক্টারগুলো আছে, এই স্ফিংক্টারগুলোতে কী থাকে, মাসল থাকে। এখন ওই স্ফিংক্টার মাসলগুলোতে যদি জার্কিং হয়, তাহলে কী হবে, আমাদের বয়েডিং এবং ডিফ্যাকেশন হ্যাম্পার হবে, অর্থাৎ আমরা ইউরিনারি এবং ডিফ্যাকেশন ইনকন্টিনেন্স পাবো। তারপর আসে এই যে পেশেন্টগুলো যখন সেজার হয় বা খিঁচুনি আসে, তারপর কী হয়, তারা যখন রিকভার করে, তখন তাদের শরীরে কিছু পরিবর্তন আসে, শারীরিক এবং মানসিক পরিবর্তন আসে এবং তাদের ক্লান্তি অনুভব হয়। এই কন্ডিশনটাকে আমরা বলি, বা এই ফেজটাকে আমরা বলি পোস্ট ইকটাল ফেজ। এবং এই পোস্ট ইকটাল ফেজে কিছু ইভেন্ট ঘটে, যেমন পোস্ট ইকটাল হেডেক, পোস্ট ইকটাল অ্যামনেসিয়া, পোস্ট ইকটাল ডেলিরিয়াম।
তো এগুলো যদি কেন হয় আমরা বুঝি। দেখো, যখন একটা পেশেন্ট সেজার হওয়ার পরে যখন সে রিকভারি ফেজে আসে তখন তার ব্রেনে কী হয়, ব্লাড ফ্লো বেড়ে যায়। তাহলে ব্লাড ফ্লো যদি বেড়ে যায় তাহলে ব্রেইনের ব্লাডগুলো কী হবে, ব্লাড ভেসেলগুলো কী হবে, ডাইলেটেড হয়ে যাবে। তো ব্রেইনের ব্লাড ভেসেলগুলো যখন ডাইলেটেড হবে তখন তারা কী করবে, ব্রেইনের যে পেইন সেন্সিটিভ যে এরিয়াগুলো আছে এগুলো কী করবে, এগুলো হচ্ছে স্ট্রেস করবে বা ইরিটেট করবে, ফলে আমাদের হেডেক হবে। তেমনভাবে আমাদের কী হবে, এই এগুলোতে এমনেশিয়া এবং ডেলিরিয়াম ডেভেলপ করবে, কারণ আমাদের যে নিউরাল যে নেটওয়ার্কগুলো আছে এগুলো কী হবে, ডেলিকেট হবে বা হ্যাম্পার হবে, সেজন্য কী ডেভেলপ করবে, পোস্ট ইকটাল এমনেশিয়া এবং ডেলিরিয়াম। তারপর আসি টনিক ক্লোনিক সিজার। টনিক ক্লোনিক মানে বুঝতেছি একবার টনিকসিটি হবে, অর্থাৎ একবার হচ্ছে স্টিফনেস হবে আর একবার হচ্ছে জার্কিং হবে। অর্থাৎ প্রথমে অ্যাগনিস্ট এবং অ্যান্টাগনিস্ট মাসলগুলো সিমultaneously কন্ট্যাক্ট করবে বা ফায়ার হবে বা স্টিফনেস হবে, দেন অ্যাগনিস্ট এবং অ্যান্টাগনিস্ট মাসলগুলো অল্টারনেটিভলি ফায়ার হবে। অর্থাৎ একবার একসাথে ফায়ারিং হবে মানে কন্ট্যাক্ট করবে, আরেকবার অল্টারনেটিভলি ফায়ারিং হবে। এই জন্য আমরা একবার হবো টনিক, একবার হবো ক্লনিক। এই জন্য এটাকে আমরা বলি, এই স্টেজটাকে আমরা বলি টনিক ক্লনিক সিজার। তারপর আসি মায়োক্লোনিক সিজার। মায়োক্লোনিক সিজার কি? মায়োক্লোনিক সিজারটা হচ্ছে যখন একটা মাসল বা গ্রুপ অফ মাসল, বডির যে কোনো একটা মাসল বা গ্রুপ অফ মাসল জার্কিং হয়। অর্থাৎ একটা মাসল বা গ্রুপ অফ মাসল আমাদের অল্টারনেটিভলি স্টিফ হয় বা ফায়ারিং হয়, তখন সেই কন্ডিশনটা আমরা কি বলি, মায়োক্লোনিক সিজার। অর্থাৎ এখানে পুরো বডিতে কী হবে না, জার্কিং হবে না, এখানে শুধুমাত্র একটা মাসল বা গ্রুপ অফ মাসলে জার্কিং হবে। তারপর সে অ্যাটোনিক সিজার। অ্যাটোনিক আমরা নাম দেখে বুঝতে পারছি এখানে কোনো টনিসিটি থাকবে না। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের ব্রেনের যেই এরিয়াটা আমাদের একটা মাসলকে মোটর সাপ্লাই দেয়, ব্রেনের ওই এরিয়াটা কী হবে, হঠাৎ করে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা কী হয়ে যাবে, ডাউন হয়ে যাবে। এর ফলে ব্রেনের এই এরিয়াটা যেই মাসলটাকে মোটর সাপ্লাই দিত সেই মাসলটা কী হয়ে যাবে, মাসলটার আর টনিসিটি থাকবে না, অর্থাৎ ব্রিফ লস অফ মাসল টোন। তখন এই কন্ডিশনটা আমরা বলি অ্যাটোনিক সিজার। তারপর হচ্ছে অ্যাবসেন্ট সিজার। অ্যাবসেন্ট সিজার হচ্ছে অ্যাবসেন্টমেন্টেড হয়ে যাওয়া, মানে এখান থেকে মনে রাখবা অ্যাবসেন্টমেন্টেড হয়ে যাওয়া। দেখবে যে বেশিরভাগ বাচ্চাদের ক্ষেত্রে এটা দেখা যায়, এটা চাইল্ডহুডে কমন, যে কোনো একটা বাচ্চা পড়তেছে হঠাৎ করে সে অন্যমনস্ক হয়ে গেল, বা একটা বাচ্চা খাইতেছে হঠাৎ করে সে অন্যমনস্ক হয়ে গেল। এই যে কন্ডিশনটা এটাকে আমরা বলি অ্যাবসেন্ট সিজার। এখন এই অ্যাবসেন্ট সিজারটা কমন হচ্ছে চাইল্ডহুডে, এবং পরবর্তীতে দেখা যায় সে যখন আস্তে আস্তে বড় হয় তখন তার এই অ্যাবসেন্ট সিজারটা ঠিক হয়ে যায়, তবে সেটা হচ্ছে টনিক ক্লনিক সিজারে কনভার্ট হয়ে যায়। তাহলে আমরা আশা করি তোমরা সবাই এই জেনারেল সিজারের প্রত্যেকটা ইভেন্টস সবগুলো বুঝতে পেরেছো। তারপর আমি ভিডিওর শেষে আমি একটা হচ্ছে ভিডিও দিয়ে দেবো, সেখানে আমি হচ্ছে করে দেখাইছি যে কোনটাতে কেমন ঘটে। তারপরও তোমরা হচ্ছে ইউটিউবে প্রত্যেকটা জিনিস সার্চ করে একবার করে যদি দেখে নাও তাহলে তোমাদের এই জিনিসটা মাথায় একদম গেঁথে থাকবে, তাহলে আর ভুল হবে না। এগুলো মুখস্থ করার দরকার নেই, এটা হচ্ছে জাস্ট মাথায় সেট করা যাবে যে কোনটাতে কী ইভেন্টস ঘটতেছে। এবার আসি মায়োক্লোনাসে কী হচ্ছিল, যে কোনো একটা হ্যাড বা যে কোনো একটা গ্রুপ অফ মাসল কী হচ্ছে, জার্কিং হচ্ছে। আবার আমরা দেখছিলাম যে কোরিয়াতে কী হয়, একটা এরিয়াতে জার্কিং হয়। এখন দুটোতে পার্থক্য কী? দুটোতে পার্থক্য হচ্ছে মায়োক্লোনাসে সিঙ্গেল জার্কিং হবে, অর্থাৎ একবারই দিনে অথবা সপ্তাহে যখনই আসবে একবারই জার্কিং হবে, কিন্তু কোরিয়াতে কন্টিনিউয়াসলি জার্কিং হইতে থাকবে, অর্থাৎ মাল্টিপল জার্কিং হবে। এটা হচ্ছে অল দ্য টাইম গোয়িং অন, অর্থাৎ কন্টিনিউয়াসলি জার্কিং হইতেই থাকবে। এখন কোরিয়া হচ্ছে দুটো আমরা জানি, সিডেনহাম কোরিয়া এবং হান্টিংটন ডিজিজ। কোনটা কখন হয়? সিডেনহাম কোরিয়াতে ইউজুয়ালি 30 বছরের কমে এবং হান্টিংটন ডিজিজ ইউজুয়ালি 30 ইয়ার্সের পরে হয়ে থাকে। এবার আসি সেজারে কজ কী কী। তো দেখো ডেভিডসনে মোটামুটি অনেকগুলো কজ দিয়ে রাখছে, তো সবগুলো কজ আমাদের জানার দরকার নেই, আমরা জাস্ট ওভারঅল কিছু কজ মনে রাখবো। ফোকাসে যে কজগুলো আমরা হচ্ছে টি দিয়ে মনে রাখবো। কী দিয়ে মনে রাখবো? টি দিয়ে। কী কী? এক নম্বর হচ্ছে টিউবারাস স্ক্লেরোসিস, তারপর টিতে হচ্ছে টিউমার, তারপর টিতে হচ্ছে ট্রমা, তারপর হচ্ছে টক্সোপ্লাজমোসিস এবং
কিছু জিনিস মনে রাখবো আমরা, ইনফেক্টিভ কিছু কজ। ইনফেক্টিভ কজ কী কী আছে মানে দেখি, সেরেব্রাল অ্যাবসেস, তারপর টক্সোপ্লাজম বলে আসছি, তারপর সিস্টোসার্কোসিস, টিউবারকুলোমা, এনকেফালাইটিস, যেগুলো একটা মনে থাকে। আর জেনারেলাইজ সিজার যেটা মানে টনিক ক্লোনিক জেনারেল সিজার যেটা, সেটা আমরা দুইটা জিনিস মনে রাখবো, ড্রাগস এবং মেটাবলিক ডিজিজ। ড্রাগেতে কী আছে, পেনিসিলিন, আইসোনিয়াজাইড, মেট্রোনিয়াজল, ক্লোরোকুইনিল, মেফ্লোকুইনিল, অ্যামফেটামিনস, তারপর লিডোকেন, এইগুলো, এই ড্রাগসগুলোতে কী হয়, জেনারেলাইজ টনিক ক্লোনিক সিজার হয়। তারপর একটা দেখো মেটাবলিক ডিজিজ। মেটাবলিক ডিজিজটা মনে রাখবা, সব কিছু কমে যাবে, সব হাইপো হয়ে যাবে। কী কী দেখো, হাইপোক্যালসিমিয়া অর্থাৎ ক্যালসিয়াম কমে যাবে, হাইপোনেট্রিমিয়া সোডিয়াম কমে যাবে, হাইপোম্যাগনেসিমিয়া অর্থাৎ ম্যাগনেসিয়াম কমে যাবে, তারপর হাইপোগ্লাইসিমিয়া গ্লুকোজ কমে যাবে, এবং রেনাল ফেলিওর অর্থাৎ রেনালের মানে কিডনির ফাংশন কমে যাবে, আর লিভারের ফাংশন কমে যাবে। তাহলে সব কিছু কী হয়ে যাবে, সব কিছু হচ্ছে কমে যাবে। আমরা এটা মনে রাখতে পারি যে মেটাবলিক কজগুলো, এগুলো আমাদের পরীক্ষাতে এমসিকিউর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে জাস্ট এখান থেকে সবগুলো মনে রাখার দরকার নাই, যে ফোকাল সিজার আমরা মনে রাখবো টি দিয়ে এবং সাথে কিছু ইনফেক্টিভ কজ, আর জেনারেল সিজারের কজগুলো মনে রাখবো ড্রাগস দিয়ে এবং কিছু মেটাবলিক, যেখানে কী হবে সবগুলা হচ্ছে কমে যাবে। এবার আসি ইনভেস্টিগেশন, যে আমরা যখন একটা পেশেন্ট সিজারের পেশেন্ট আমরা কী কী ইনভেস্টিগেশন করবো, তাহলে আমরা একটু প্রথমে মুখস্থ করে নিই। এক নম্বর হচ্ছে ইলেকট্রোএনকেফালোগ্রাম। ইলেকট্রোএনকেফালোগ্রাম দেখো, আমাদের যখন হার্টের সমস্যা হয়, হার্ট অ্যাটাক হয়, তখন আমরা কী করি, ইকো করি, ইসিজি করি। ইসিজি মানে কি, ইলেকট্রোকার্ডিওগ্রাম, মানে হার্টকে সরাসরি দেখা। তো তেমনি আমাদের ব্রেইনের যখন সিজার হচ্ছে, মানে ব্রেইনের সিজারটা কি আমাদের ব্রেইনের রোগ, সেজন্য আমরা ব্রেইনের কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা সেটা দেখার জন্য আমরা কী করবো, ইলেকট্রোএনকেফালোগ্রাম, যে এই এপিলেপসিটা ব্রেনে কোন এরিয়া থেকে আসছে সেজন্য আমরা কী করবো, সেজন্য হচ্ছে আমরা ইলেকট্রোএনকেফালোগ্রাম করবো। তারপর দেখবো যে এই যে ডিজিজটা, এটা কি কোনো স্ট্রাকচারাল লেশন কিনা নাকি এটা ফাংশনাল, সেটা দেখার জন্য আমরা কী করবো, সিটি স্ক্যান করবো বা এমআরআই করবো। তাহলে তোমরা পরীক্ষা হলে টানও লিখতে পারো বা এভাবে লিখতে পারো যে এপিলেপসিটা কই থেকে অ্যারাইজিং করতে, সেই জন্য আমরা করবো ইলেকট্রোএনকেফালোগ্রাম। তারপর এটা কি স্ট্রাকচার লেশন কিনা সেটার জন্য আমরা সিটি স্ক্যান এবং এমআরআই, বা কোনো মেটাবলিক ডিসঅর্ডার, কারণ আমরা দেখছিলাম যে ইলেকট্রোলাইট কমে যাওয়ার কারণে হচ্ছে, তারপর হচ্ছে গ্লুকোজ কমে যাওয়ার কারণে হচ্ছে, তারপর লিভার ফাংশন টেস্টের কারণে, লিভার ফেলিওর কারণে হচ্ছে, কিডনি ফেলিওর কারণে হচ্ছে। এই জন্য আমরা কী করবো, ইউরিয়া দেখবো, ইলেকট্রোলাইট দেখবো, লিভার ফাংশন টেস্ট করবো, সিরাম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম করা যায় সেটা কমছে কিনা দেখবো, এবং ব্লাড গ্লুকোজ হাইপোগ্লাইসেমিয়ার কারণে এপিলেপসি হয় সেটা হয়েছে কিনা আমরা চেক করার জন্য আমরা এই কোডগুলো দেখবো, অর্থাৎ কিছু মেটাবলিক ডিসঅর্ডার এক্সক্লুড করবো। তারপর হচ্ছে আমরা দেখছিলাম যে কিছু ফোকাল সিজারগুলো কেন হচ্ছিল, কিছু ইনফেক্টিভ কজে। তাহলে ইনফেক্টিভ কজগুলো আমরা কীভাবে এক্সক্লুড করবো, সিবিসি করে দেখবো, তারপর হচ্ছে সিআরপি করবো, তো চেস্ট এক্সরে করে দেখবো, তারপর সেরোলজি করবো, সিএস এক্সামিনেশন করবো। তাহলে এইভাবে আমরা হচ্ছে প্রত্যেকটা কজ আমরা এক্সক্লুড করবো যে কেন আমাদের এই সিজারটা হচ্ছে। তাহলে তোমরা দেখো, এটা কিন্তু মুখস্থ করা লাগবে না, তোমরা যদি কজগুলো মুখস্থ থাকে তাহলে আমাদের এই জিনিসটা খুব ইজিলি মনে থাকবে। আশা করি আর মুখস্থ করার কোনো দরকার নেই। তারপর আসি যে আমরা কখন এপিলেপসি হইলে আমরা ব্রেন ইমাজিং করব, অর্থাৎ ব্রেনে আমরা সিটি স্ক্যান বা এমআরআই করবো কখন, যখন এপিলেপসিটা 16 বছরের পরে হয়। 16 বছরের পরে যদি কারো এপিলেপসি হয়, তখন আমরা তার সিটি স্ক্যান বা এমআরআই করে দেখবো যে তার কোনো স্ট্রাকচার লেশন আছে কিনা। তারপর হচ্ছে যদি সিজারটা ফোকাল ফিচার থাকে এবং ইলেকট্রোএনকেফালোগ্রাম করে যদি দেখি যে তার কোথাও ফোকাল সোর্স আছে, অর্থাৎ কোনো ফোকাল এরিয়াতে অ্যাবনর্মালিটির কারণে তার এপিলেপসিটা হয়েছে, এই কন্ডিশনের ক্ষেত্রে আমরা ব্রেন ইমেজিং করব। এবং আমরা যদি দেখি যে তাকে আমরা তার যে সিজারটা আছে সেটা আমরা কন্ট্রোল করতে পারতেছি না, কোনোভাবে কন্ট্রোল হইতেছে না, তখন আমরা হচ্ছে ব্রেন ইমেজিং করে দেখব যে তার লেশনটা আসলে ব্রেনের কোন এরিয়াতে। এটা ভাইবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার আসি ট্রিটমেন্ট। এই জিনিসটা আমাদের মনে রাখতে খুবই কঠিন লাগে, আমি তোমাদের একটু সহজ করে শিখিয়ে দিচ্ছি। দেখো, আমরা ভাগ করি কীভাবে, ফোকাল সিজার আর জেনারেল সিজার। দেখো, ফোকাল সিজার নাম শেষ হলো কি দিয়ে, এল দিয়ে, তাহলে ড্রাগ অফ চয়েস কি, ল্যামোট্রিজিন। তাহলে ফোকাল সিজারের ড্রাগ অফ চয়েস কি, ল্যামোট্রিজিন।
তাহলে এল দিয়ে শেষ, এল দিয়ে শুরু। তারপর সে জেনারেলাইজ সিজার, এর মধ্যে কী ছিল অ্যাবসেন্ট সিজার। দেখো অ্যাবসেন্টের শেষ হবে ই দিয়ে, শুরু হবে ই দিয়ে, তাহলে অ্যাবসেন্ট সিজার কি ই ফর ই, তাহলে অ্যাবসেন্ট সিজার ট্রিটমেন্ট কি ইতু সাকসেমাইড। আর বাকি যত সিজার আছে সবগুলো কি সোডিয়াম ভ্যালপ্রোয়েট। তাহলে আমি যদি বলি টনিক সিজারের ট্রিটমেন্ট কি, ফার্স্ট ড্রাগ অফ চয়েস কি সোডিয়াম ভ্যালপ্রোয়েট। আমি যদি ক্লোনিক সিজারের ড্রাগ অফ চয়েস কি সোডিয়াম ভ্যালপ্রোয়েট। আমি যদি বলি যে টনিক ক্লোনিক সিজারের ড্রাগ অফ চয়েস কি সোডিয়াম ভ্যালপ্রোয়েট। আমি যদি মাইক্রোনিক সিজারের ড্রাগ অফ চয়েস কি ট্রিটমেন্ট কি সোডিয়াম ভ্যালপ্রোয়েট। তাহলে আশা করি আজকে পড়তে তোমাদের আর এই জিনিসটা ভুল হবে না ইনশাল্লাহ। আমরা শিখেছো বাইবা কোশ্চেন, যে আমরা তো দেখছিলাম যে আমাদের সিজারের সময় কি আসছিল, সায়ানোসিস হয়েছিল, তারপর হচ্ছে আমাদের হচ্ছে টাং বাইট ছিল, তারপর হচ্ছে ইউরিনারি এবং ডিফেকেশন ইনকন্টিনেন্স ছিল, তারপর হচ্ছে পোস্ট ইকটাল অ্যামনেসিয়া, পোস্ট ইকটাল হেডেক এবং পোস্ট ইকটাল ডেলিরিয়াম, এগুলো কন্ডিশনগুলো ছিল, তাই না? এখন যদি ট্রু সিজার হয় তাহলে আমরা এই কন্ডিশনগুলো পাবো, অর্থাৎ এই সমস্যাগুলো আমরা পাবো। কিন্তু কেউ যদি সিউডো সিজার হয়, মানে তার আসলে সিজার হয় নাই, সে অন্য কোনো কারণে এরকম হইতেছে, তখন আমরা কিন্তু এই যে টাং বাইট, তারপর হচ্ছে ইউরিন ইনকন্টিনেন্স, পোস্টিকটাল হেডেক, অ্যামনেসিয়া, ডেলিরিয়াম এবং আরেকটা আছে অরা। অরা কি? অরা হচ্ছে ফিলিং সামথিং ব্যাড, যেমন ভিজুয়াল অরা, হ্যাঁ, অডিটরি অরা। এই জিনিসগুলো আমরা কোথায় পাবো? ট্রু সিজার ক্ষেত্রে পাবো, সিউডো সিজার ক্ষেত্রে থাকবো না। আরেকটা জিনিস দেখো, এই সিজারগুলো হচ্ছে লং লাস্টিং। এগুলো কি? এগুলো হচ্ছে লং লাস্টিং, এগুলো আর কি লং লাস্টিং। অর্থাৎ কেউ যদি সিজার অ্যাটাক হয়, সে খুব অল্প সময়ের ভিতরে দ্রুতই কী হবে, সে আগের অবস্থায় ফিরে আসবে, অর্থাৎ সে এটা রিকভারি করে ফেলবে। এখন তোমরা সবাই দেখে আসছো যে মিগি রোগ হইলে বা খিঁচুনি আসলে তার নাকে আমরা কী করি? জুতা শুকাই। আসলে জুতা শুকানোটা কোনো মেকানিজম না, বা এটা কোনো ম্যানেজমেন্ট না। আসলে আমরা জানি যে সিজারগুলো কী হয়, অল্প সময়ের মধ্যে রিকভারি করে। আর ওইখানে আসলে অ্যাকচুয়ালি যেই তার কেরামতিটা, আসলে এখানে জুতার কোনো ক্রেডিট নাই। তারপর ব্রড স্পেকট্রাম অ্যান্টিপ্লেটলেট ড্রাগ কোনটা? সোডিয়াম ভ্যালপ্রোয়েট। তারপর সোডিয়াম ভ্যালপ্রোয়েট কি প্রেগনেন্সি দেওয়া যাবে? না, কারণ এটা কী করে? সোডিয়াম ভ্যালপ্রোয়েট হচ্ছে টেরাটোজেনিসিটি করে, কন্ট্রাসেপটিভ ফেলিওর করে কোনগুলো? কার্বামাজেপিন, ফেনাটোইন, বারবিটোল। একটা জিনিস মনে রাখবা, সোডিয়াম ভ্যালপ্রোয়েট কেউ যদি কন্ট্রাসেপটিভ ইউজ করে, সোডিয়াম ভ্যালপ্রোয়েট খেলে তার কন্ট্রাসেপটিভ ফেলিওর হবে না। কিন্তু যদি পেটে বাচ্চা চলে আসে, অর্থাৎ সে যদি কনসিভ করে ফেলে, তখন আর সোডিয়াম ভ্যালপ্রোয়েট দেওয়া যাবে না। তাহলে আমি যদি তোমাদের কোশ্চেন করি যে কন্ট্রাসেপটিভ ফেলিওর করে কোন অ্যান্টিপ্লেটলেট ড্রাগগুলো, অর্থাৎ সে কনসেপ্ট করে নেয়, তার পেটে বাচ্চা নেই, বাট সে হচ্ছে কন্ট্রাসেপটিভ ইউজ করছে, তখন সে কোন কোন ড্রাগগুলো খেতে পারে, আর প্রেগনেন্সিতে কোন অ্যান্টিপ্লেটলেটগুলো দেওয়া যায়? তোমাদের জন্য কোশ্চেন হলো, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবা। তারপর একটা কোশ্চেন করতে স্যার, যে তোমার একটা পেশেন্ট কন্টিনিউয়াসলি হচ্ছে অ্যান্টিপ্লেটলেট ড্রাগ খাইতেছে, এখন সে কখন উইথড্র করবে? যে স্যার, যদি তার 2 বছরের ভিতরে, গত 2 বছরের ভিতরে কোনো সিজার অ্যাটাক না হয়, তাহলে সে কী করবে? সে হচ্ছে ড্রাগ অফ করে দিতে পারবে। অর্থাৎ কমপক্ষে যদি 2 বছর কোনো সিজার না হয়, তখন কী হবে? সে উইথড্র করতে পারে। দেখবা ডেভিডসন এরকম একটা ইয়ে আছে, সিজার এবং সিনকুপ। সিনকুপ মানে হচ্ছে ব্রেনে যদি ব্লাড ফ্লো কমে যায়, তখন তার যে আনকনসিয়াসনেস হয়ে যায় বা মাথা ঘুরিয়ে পড়ে যায়, সেটাকে আমরা বলি সিনকুপ। আর সিজার তো বললামই। এর মধ্যে দেখো অরা, সায়ানোসিস, টাং বাইট, পোস্টিকটাল ডেলিরিয়াম, পোস্টিকটাল অ্যামনেসিয়া, পোস্টিকটাল হেডেল, এই সবগুলো কি? সবগুলো হচ্ছে সিজারে থাকবে, সিনকুপে থাকে না। কিন্তু রিকভারি র্যাপিডলি হবে সিনকুপ, কারণ দেখা যাচ্ছে 5 থেকে 10 সেকেন্ডের ভিতরে সে যখন সে পরে গিয়ে যখন ব্রেনে ব্লাড ফ্লোটা হচ্ছে আবার ঠিক হয়ে যাবে, তখন সাথে সাথে কী হবে? সে রিকভারি করে ফেলবে। কিন্তু সিজারটা একটু সময় লাগবে। তাহলে র্যাপিড রিকভারি কোথায়? সিনকুপে কমন, আর সিজারে একটু সময় লাগে, অর্থাৎ এটা সম্ভব না। এবার সে একটা টপিক খুবই খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে স্ট্যাটাস এপিলেপটিকাস। তাহলে স্ট্যাটাস এপিলেপটিকাস কি? যেটা হচ্ছে নিজে নিজে ডিজলভ হবে না, অর্থাৎ এটা নিজে নিজে ঠিক হবে না, এবং একবার অ্যাটাক হওয়ার পর আরেকবার অ্যাটাক হওয়ার মাঝখানে তার কনসিয়াসনেস গেইন হবে না, অর্থাৎ সে আনকনসিয়াসই থেকে যাবে। অর্থাৎ আনকনসিয়াস থাকা অবস্থায় আবার কী হবে? তার যদি সিজার অ্যাটাক হয়, সেটাকে আমরা বলি স্ট্যাটাস এপিলেপটিকাস।
এখন স্টার্ট এপিলেপটিক্সের ম্যানেজমেন্টটা পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটা একদম 100% কোশ্চেন। ধরো এই নিউরোলজি থেকে যদি কোশ্চেন আসে, একটা কোশ্চেন আসে তার মধ্যে দেখা যাচ্ছে এইটা থাকবে, তাহলে আমরা স্টার্ট এপিলেপটিক পেশেন্ট আমরা কীভাবে ম্যানেজ করবো? প্রথম হচ্ছে এবিসিডি রিসার্চিটেশন করবো, অর্থাৎ তার এয়ার ওয়েটা প্যাটার্ন কিনা আমরা এনশিওর করবো, তাকে অক্সিজেন দিব, তারপর তার ভাইটালগুলো চেক করবো। তারপর হচ্ছে তাকে আমরা ওই যে হাতে ক্যানোলা করব এবং তার ইসিজি মনিটরিং করব। এবং আমরা পড়ছিলাম যে কিছু মেটাবলিক কজের কারণে কি হতে পারে, সিজার হতে পারে। আমরা সেগুলো তার মেটাবলিক অ্যাবনর্মালিটি আছে কিনা তার জন্য আমরা কী করবো, ব্লাড নিব, নিয়ে আমরা গ্লুকোজ দেখবো, ইউরিয়া দেখবো, ইলেকট্রোলাইট দেখবো, ক্যালসিয়াম দেখবো, ম্যাগনেসিয়াম দেখবো, লিভার ফাংশন টেস্ট করবো। হ্যাঁ, তারপর সিবিসি করবো, কারণ আমাদের কিছু ইনফেক্টিভ কজের কারণে সিজার হয়। তারপর যদি দেখি যে তার 5 মিনিটের বেশি ধরে তার হচ্ছে কি হচ্ছে, সিজার হচ্ছে, তাকে আমরা কী দেবো, মিডাজোলাম দিব। মিডাজোলাম হচ্ছে তোমরা যেটা মাইলাম নামে চিনো, মিডাজোলাম বা লরাজেপাম বা ডায়াজেপাম। এবং তার যদি কোনো মেটাবলিক ট্রিগার থাকে, যেমন হাইপোগ্লাইসেমিয়া থাকে, আমরা হাইপোগ্লাইসেমিয়া কারেকশন করবো। যদি থাইমিন ডেফিসিয়েন্সি থাকে সেগুলো কারেক্ট করবো। এরপর যদি আমরা দেখি যে তার 30 মিনিট ধরে হচ্ছে তার সিজার কন্ট্রোল হচ্ছে না, তখন আমরা কী দেবো, তাকে আমরা আইবি ট্রিটমেন্ট দিব। অর্থাৎ ট্যাবলেট ফর্ম বাদ দিয়ে আমরা কী দিব, আইবিতে চলে আসবে। কী দিব, আইবি ইনফিউশন অফ লেভিটিরাসিটাম, ফিনাইটোয়েন অথবা সোডিয়াম বেলপেট অথবা ফেনোবারবিটন, 4টার মধ্যে যে কোনো একটা আমরা দিব। এরপরে আমাদের 30 মিনিটের যদি দেখি যে তার কন্ট্রোল হয়ে যায়, তখন এটা আমরা আবার দিব। ওকে, দেওয়ার পরে যদি দেখি যে তার কন্ট্রোল হচ্ছে না, তার সিজার বা কিছু নেই, পারসিস্ট করতেছে, তখন আমরা কী করবো, তাকে আইসিইউতে ট্রান্সফার করে দিব। এবং আইসিইউতে নিয়ে আমরা তাকে ইনটিউবেশন, ভেন্টিলেশন দিয়ে, জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে, কি দিয়ে, প্রোপোফল বা থায়োপেন্টাল দিয়ে আমরা জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে তাকে আমরা কন্ট্রোল করব। এবং এই যে কোনো একভাবে যদি করার পরে যদি আমরা দেখি যে তার সিজারটা হচ্ছে কন্ট্রোল হয়ে গেছে, তখন আমরা কী করবো, তাকে লাইফ টাইম হয় লেভোটিরাসিটাম অথবা সোডিয়াম বেলপয়েড অথবা ফিনাইটোয়েন অথবা কার্বামাজিপিন, যার যেটা দরকার বা যে কোনো একটা আমরা তাকে খাইতে বলবো। এবং কতদিন খাবে, যতদিন পর্যন্ত না তার 2 বছর টানা কোনো সিজার অ্যাটাক হয়, ততদিন মধ্যে সেটা কন্টিনিউ করবে। এবং অবশ্যই মনে রাখবা, কখনোই অ্যান্টিকনভালসেন্ট ড্রাগ কী করা যায় না, অফ করা যাবে না, যতক্ষণ পর্যন্ত না 2 বছর টানা তার সিজার অ্যাটাক দেখা দেবে। তাহলে এই ছিল আমাদের এপিলেপসি নিয়ে আলোচনা। আশা করি আমি খুব সহজে তোমাদেরকে বুঝাতে পারছি। তো সবাইকে অনেক ধন্যবাদ। তারপর যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। তো সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।